নমস্কার, কবির রয়েছে আপনাদের সঙ্গে। আজকে চায়ের দোকান থেকে ফেসবুকের পাতা সর্বত্র একই আলোচনা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি করে এরকম অসংবেদনশীল মন্তব্য করলেন? প্রত্যেকে দাগী, কেউ বামাল ধরা পড়েছেন, কেউ বামাল ধরা পড়েননি, প্রত্যেকে দাগী। 2016 সালের এসএসসির কথা বলা হচ্ছে। আমরা সরাসরি প্রশ্ন করেছিলাম, কেন আপনি এই ধরনের মন্তব্য করেছেন, কি আপনার বক্তব্য, আপনি ক্লারিফিকেশন দিন। আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভোকেট, সাংসদ, তাকে জিজ্ঞেস করেছিলাম। তিনি কি বললেন? একদম প্রত্যেকটা অক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কেন এই কথা বলেছেন? তিনি কি কোনো ব্যক্তির উদ্দেশ্যে বলেছেন? তিনি কি আক্রমণ করতে চেয়েছেন কোনো ব্যক্তিকে, নাকি গোটা নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত, আইনের নীতিতে কথা বলেছেন? একদম সাধারণ মানুষের পালস বুঝে তাকে প্রশ্ন করেছিলাম, কেন আপনার এই মন্তব্যের ফলে এরকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে, আপনি এই ধরনের মন্তব্য কেন করলেন স্যার? কি বক্তব্য তার আপনাদের জন্য রইল? স্যার, সোশ্যাল মিডিয়া তোলপাড়, এটা নিয়ে তো আপনাকে প্রশ্ন করতেই হবে। আপনি কি সত্যি মনে করেন 2016 সালে যারা, যে সমস্ত ইন্ডিভিজুয়াল যারা যারা চাকরি পেয়েছিলেন, তারা প্রত্যেকে দাগি, কোট আনকোট আপনার কথা অনুযায়ী? বামাল সমেত ধরা পড়েছে, বামাল সমেত ধরা পড়েনি, মানে বামাল ধরা পড়েছে, বামাল ধরা পড়েনি, প্রত্যেক ইন্ডিভিজুয়াল দায়ী এর জন্য? দেখুন, যারা আমার বক্তব্যকে বিকৃত করছেন বা অর্থহানি করার চেষ্টা করছেন, আর খারাপ কথা, কটু কথা বললাম না, তাদের উপরে দয়া করে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা, হাইকোর্টের জাজমেন্টটা পড়ুন। আমি একটা কথাও বলি না যা জাজমেন্টে নেই। আর আমাদের কাছে বিচার্য বিষয় তো কোনো ব্যক্তি না, আমরা তো কোনো ব্যক্তির মুখ দেখে এটা সওয়াল করতে যাইনি। আমরা গিয়েছি তো পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, প্রক্রিয়া, সেটা দুর্নীতিগ্রস্ত, এবং সেই দুর্নীতি হাইকোর্ট প্রত্যেক পর্যায়ের দুর্নীতি খুঁজে পেয়েছে, সুপ্রিম কোর্ট খুঁজে পেয়েছে। হাইকোর্টে বিচার করার সময় দেখবেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা বলছেন যে এত দুর্নীতি হয়েছে, এমনকি মামলা চলাকালীন ওয়ে মার্কশিট পর্যন্ত দেখবার সুযোগ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চ। কোনো প্রার্থী কিন্তু হাজির হয়ে বলতেই পারতেন যে এটা আমার ওয়ে মার্কশিট নয়, আমি সুতরাং এর সঙ্গে যুক্ত নই, কিন্তু কেউ সে রিস্ক নেননি। তা সেটা তো ভিন্ন কথা। এবং কেন পুরো প্রক্রিয়া বাতিল হবে এ সম্পর্কে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার পরিষ্কার যুক্তি দিয়েছেন যে কেন অন্য কিছু করা গেল না। তারপর ধরুন সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে প্রচুর সওয়াল হয়েছে। এদিকে তো আমি একা, আর ওদিকে তো সবাই তাদের সওয়াল করেছেন, তাদের যুক্তির পক্ষে না, সমস্ত প্রক্রিয়া ঠিক আছে, আমরা কেউই দোষী নই। তারপরে সওয়াল করতে করতে একদল অপর দলকে ঠেকাবার জন্য বলে ফেলছেন যে আমরা টেন্টেড নই, ওরা টেন্টেড ইত্যাদি। প্রশ্ন হচ্ছে টেন্টেড এন্টায়ার সিস্টেমটা, তাতে সুপ্রিম কোর্ট বলছে কেউ হ্যাজ বিন ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড। তার মানে একটা দল সবাই টেন্টেড, তার মধ্যে বিশেষভাবে টেন্টেড যারা। শুধু গোটা প্রক্রিয়াতে যা বাতিল হয়েছে, তারা ইন্ডিভিজুয়ালি কেউ টেন্টেড, কেউ ইন্ডিভিজুয়ালি অনেস্ট বা ডিসঅনেস্ট, এটা প্রশ্ন আসেনি। প্রশ্ন এসেছে যে সবাই এই টেন্টেড প্রক্রিয়ার জন্য টেন্টেড। তাদের মধ্যে একদল একেবারে নির্দিষ্টভাবে টেন্টেড, সেই জন্য উদাহরণ ভাই বলেছেন যে বামাল ধরা পড়ে গিয়েছে, আর বাদ বাকি যারা তারাও টেন্টেড। এটা সুপ্রিম কোর্টের ল্যাঙ্গুয়েজ, আমার না। স্যার, আমি যদি বিষয়টাকে আরেকটু সিম্পলিফাই করার জন্য এটা আপনাকে আমি জিজ্ঞেস করি যে দাগ, টেন্টেড মানে তো দাগই, দাগ লেগেছে, মানে একটা এন্টায়ার প্রসেসের মধ্যে যদি, মানে গোটা প্রসেসটাই যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে অনিচ্ছাকৃতভাবে যারা হয়তো একটি পয়সাও কাউকে উৎকোচ দেননি বা কোনো অসৎ উপায় অবলম্বন করেননি, কিন্তু স্বাভাবিকভাবেই তার গায়েও সেই দাগ লেগেছে, আমি তো বলি দলে পড়ে গেছেন, তারা বুঝতে পারেননি যে তারা এমন একটা দলে পড়ে গেছেন যে দলের মধ্যে কিছু মানুষ বা কিছু সিস্টেমের প্রত্যক্ষ দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষ আছেন। এর মধ্যে যারা পরীক্ষা দিয়েছেন অনেকেই হয়তো তার নিজের যোগ্যতায় তারা নির্বাচিত হতে পারতেন মেধার ভিত্তিতে এবং চাকরিও পেতে পারতেন, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই দলে থাকা হয় না, এখন এই গোটা প্রক্রিয়ার মধ্যে ওরাও সেই দলে পড়ে গেছেন। তাদের মধ্যে অনেকেই, সবাই যে
সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত তা নন, অনেকে এবার না বুঝেও দুর্নীতির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, সেটাই বক্তব্য। মানে নগর পুড়িলে দেবালয় স্বাভাবিকভাবে একদম একদম সেটাই। কিন্তু আমি দেখলাম এটা উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে, তার কারণে একটা প্রথম থেকেই তো এই মামলা যেদিন থেকে হচ্ছে তখন থেকে একটা ধারাবাহিক প্রক্রিয়া চলছে, যেভাবেই হোক ঘটনাচক্রে যে আমি যেন এই মামলা থেকে সরে যাই। এমনকি সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন এই প্রশ্ন এসেছিল, যখন মামলাটা অন্য একটি বেঞ্চে হচ্ছিল, আমাদের জুনিয়রকে, অপর পক্ষের এক জুনিয়র মেসেজ করে বলেছে স্যারকে বলো এই মামলা থেকে সরে যেতে, তা না হলে আমরা অনেক কথা বলবো এইসব আছে। এটাতে এখন সবার প্রত্যেকেই আক্রমণটাকে আমার বিরুদ্ধে শানিত করার চেষ্টা করছেন একটাই লক্ষ্য নিয়ে, যে আজকে মুখ্যমন্ত্রীও তার প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবেই চিহ্নিত করে ফেলেছেন আমাকে, তিনিও ব্যক্তিগতভাবে, এবং সেই মুখ্যমন্ত্রীর দাসানুদাস যারা, তাদের তো এটা করতেই হবে। কিন্তু স্যার মুখ্যমন্ত্রীর দাসানুদাস নয়, একেবারেই আমি ব্যক্তিগতভাবে জানি যে আপনার দলের, আপনি যে দলের নেতৃত্ব, যে দলের সদস্য, যে দলের আপনি রাজ্যসভার সদস্য, যে দল থেকে নির্বাচিত হয়ে, সেই দলের অনেক সমর্থক তারা আজকে ফেসবুকে লিখেছেন যে তারা এতে আহত হয়েছেন এই কথায়, যে প্রত্যেকে দাগী, প্রত্যেকে দাগী। আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন স্যার? তো ব্যক্তিগতভাবে কাউ আহত হওয়ার বা উল্লসিত হওয়ার তো কিছু নেই, এটা তো সিস্টেম। সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, তার যে কোনো বাংলায় করতে পারেন। The entire selection process is vitiated because of fraud. এটা সুপ্রিম কোর্টের কথা। বাট একটা গ্রুপ আছে, they have been found to be specifically tainted. তার মানেটা কি সবাই টেন্টেড, কিন্তু তাদের মধ্যে একদল একবারে সুনির্দিষ্টভাবে টেন্টেড। সুতরাং এটা আমার বলার কিছু নেই, আমি তো নির্বাচন প্রক্রিয়ার মধ্যে শরিক নই, আর আমি তো প্রতিদ্বন্দ্বীও নই, আমি তো চাকরির জন্য লালায়িত নই। আমি তো তাদের হয়ে সওয়াল করছি যারা প্রকৃতপক্ষে তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পায়নি বলে তাদের ক্ষোভ, তাদের হয়ে। সুতরাং এটা করে ব্যক্তিগত ব্যাপার কিচ্ছু নেই। যারা 26,000 যারা আছেন তাদের প্রত্যেকের প্রতি ব্যক্তিগত স্তরে আমার দারুণ সহানুভূতি আছে। তাতে তো আমার কাছে এসেছিল তো অনেকে, আমি তাদের তো বুঝিয়ে বলেছি যে এটার সঙ্গে ব্যক্তিগত কোনো বিষয় নয়, বিষয়টা হচ্ছে পদ্ধতিগত। একদম। এবং এই পদ্ধতির সুযোগ নিয়ে যারা বাঁচতে চাইবেন তারা প্রকৃতপক্ষে দুর্নীতির পক্ষে সওয়াল করবেন, এটা স্পষ্ট। এ ব্যাপারে আমার লোক কি ওর লোক তা নিয়ে কোনো রকম দ্বিধা বা সংকোচ থাকার কথা না। দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা সরাসরি এবং স্পষ্ট হতে হবে। আমি আপনাকে উদাহরণ দিই, আমার অভিজ্ঞতা হয়েছিল, আসানসোলে মিটিং করতে গিয়েছিলাম, সেখানকার নেতারা বললেন তারা খুব শঙ্কিত, কি না এই স্কুলের চাকরি যাওয়া বহু লোক নাকি আমার সঙ্গে দেখা করতে চান। কোনো অসুবিধা নেই, দেখা করতে এলেন একজন প্রবীণ মানুষ, তিনি আমাকে দেখা করে বললেন যে আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি, যদিও আমার পুত্রবধূর চাকরি গেছে। আচ্ছা, এমন মানুষও তো আছে। আচ্ছা আচ্ছা। সুতরাং এটা ব্যক্তিগত না, এটা প্রশ্ন হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান দুর্নীতি করছে, তাকে কোনোভাবেই আড়াল করা যায় না, উচিত না। স্যার আরেকটা প্রশ্ন, আপনি গোটা প্রসেসটা যেভাবে একদম হাতের তালুকেও হয়তো সেভাবে আপনি চেনেন না, গোটা প্রসেসটার রন্ধ্রে রন্ধ্রে যা যা দুর্নীতি হয়েছে আপনি সেটাকে যেভাবে জানেন, এতবার এসএসসি কে বলা হয়েছে, হাইকোর্ট বলেছেন, সুপ্রিম কোর্ট বলেছেন যে আপনারা দয়া করে তালিকা দিন, এসএসসি তালিকা দিতে পারলেন না কেন? কারণ হচ্ছে এমন দুর্নীতি এমন ঘটতে গেছে, ওরা তো খুঁজে পাচ্ছে না। মুশকিল হচ্ছে ওদের ভেতরে চাপ আছে তো, এই যে স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, তারা কত লোকে কত টাকা দিয়েছেন, এখন ক্রিমিনাল মামলাতে তথ্যগুলো সামনে এসে গেছে। সুতরাং তারা ভয় পাচ্ছেন আমার মনে হয়, যে যদি এই সব ধীরে প্রথম দিনই যখন হাইকোর্টের রায় হয়েছিল তখনই তো এসএসসি তো এর ঊর্ধ্বে, তার তো উচিত ছিল ঠিক আছে হাইকোর্ট বলেছে মেনে নিলাম, আমরা স্বচ্ছতার সঙ্গে করে দিচ্ছি, তা তো তারা করলেন না। তারা তো চেষ্টা করেছিলেন যে দুর্নীতিমূলক প্রক্রিয়াটাই একটা আইনগত সম্মতি পেয়ে যাক, তাহলে ভবিষ্যতেও আমরা খুব আনন্দে দুর্নীতি করতে পারবো, এটাই তো পরিকল্পনা ছিল। স্যার আর একটা প্রশ্ন করব আমি, আপনি জানেন স্যার আমি নাম করি না, অনেকেই বুঝতে পারবেন, যারা বুঝতে পারবেন না এই প্রতিবেদন তাদের জন্য নয়। একজন চাকরিহারা শিক্ষক, এবং আমার মনে হয় অন্তত সেই ব্যক্তি, আমি স্পেসিফিক্যালি আমি বিইং কবির সৌরভ, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই ব্যক্তির চাকরি পাওয়া হচ্ছে এই সমাজের অন্যতম একটা কলুষ। কারণ সেই ব্যক্তির যা যা নমুনা আমি দেখেছি, তিনি যদি কিছু নম্বর পরীক্ষায় পেয়েও থাকেন,
তার শিক্ষকতা করার কোনো নৈতিক অধিকার নেই, কারণ তিনি দেশের সংবিধান, দেশের বিচারপতিদের প্রতি ব্যক্তিগতভাবে শুধু না, তাদের চেয়ারের প্রতি, সুপ্রিম কোর্টের প্রতি যে ধরনের অমানবিক, অবমাননাকর এবং কুরুচিকর মন্তব্য প্রকাশ্যে করে চলেছেন, এর বিরুদ্ধে কি কোনো ফৌজদারি ব্যবস্থা হওয়া সম্ভব, নেওয়া উচিত? আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো কি ইগনোর করা উচিত। এদের উপেক্ষার থেকে ভালো শাস্তি আর কিছু হতে পারে না। কোনো ব্যবস্থা নিতে গেলে পরে সে ভাববে আমি কত বড় এলেমদার, দেখো আমার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। আমি সবসময় বিভিন্ন ক্ষেত্রে বলি, আমি নিজেও সেটা মানার চেষ্টা করি, জাস্ট ইগনোর দেম। কিন্তু স্যার একজন প্রকাশ্যে ফেসবুকের মতো প্রকাশ্যে প্ল্যাটফর্মে বলবে তাই, এর মধ্য দিয়ে কি হচ্ছে, এরকম প্রকাশ্যে বলার মধ্য দিয়ে বোঝার প্রমাণ হচ্ছে তো যে কোন নৈতিকতার, কোন শিক্ষাগত মান তার যে বহিঃপ্রকাশ হচ্ছে, এবং এরা নিজেরাই প্রমাণ করছেন যে এরা শিক্ষক হওয়ার মতো সেই যোগ্যতা, মানে আমি হচ্ছে নৈতিক যোগ্যতা, আমি ডিগ্রিটাকে কোনো যোগ্যতা মনে করি না। হুম। হ্যাঁ, ডিগ্রিটা হচ্ছে একটা মাত্র ওই লাইসেন্স যে আমি তুমি। একমাত্র একজন ব্যক্তির কথা ইন্ডিভিজুয়ালি বলতে চাইছি স্যার। আমি কোনো ব্যক্তিকে নিয়ে এটা বলতে চাই না, আমি শুধু এটাই বলতে চাই যে যারা আজকে ধরুন এই বিচারপতি, বিচার ব্যবস্থার উপর আক্রমণ তো সরাসরি ভাবে সরকারি উকিলরাই শুরু করেছেন, মানে সরকারি দলের পোষিত আইনজীবীরা, এবং একজন না, তারা প্রত্যেক বিচারপতির বিরুদ্ধে দাবানল হয়ে যাবে, এবার তো যে কেউ এবং বলবে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে দেখলে উষ্মা প্রকাশ হয়ে গেল। বুঝতে হবে যে এরা হতাশ হয়ে পড়েছেন যে আমরা কোথাও তো বোঝাতে পারলাম না, অতএব এখন গালাগাল দিই। স্যার এবার আরেকটা কথা, ধরুন একজন ব্যক্তি তিনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, বিশেষভাবে সক্ষম, তার প্রতি সমস্ত মানবিক সহানুভূতি, সমবেদনা, সমানুভূতি সবকিছু রেখেও বলছি, চাকরি পাওয়ার যোগ্যতায় তিনি বিশেষ ছাড় কেন পাবেন? পাবেন না তো, মানে এই ব্যবস্থা আবার কথা হচ্ছে যে বিশেষভাবে সক্ষম তো একজন না, বিশেষভাবে সক্ষমদের মধ্যেও তো মেধার তারতম্য আছে। আমাদের দেশে তো বেকার প্রচুর, একদম কর্মসংস্থান খুব সীমিত, এবং সেই জন্যই একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থার মধ্য দিয়ে ঠিক করা হয় যে এদের মধ্যে কে বেটার, এইটা আর তো কিছু নয়। তো সেক্ষেত্রে পরিষ্কার সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে যারা, ওই আমি সুপ্রিম কোর্টের শব্দটাই ব্যবহার করি, তাহলে আমার বাংলাটা আবার অনেকে বিকৃত করবেন, not who are found to be specifically tainted, তারা কোনো সুযোগ পাবে না। আসলে এর বিরুদ্ধে তাদের উকিল বাবুরা তো দরখাস্ত করেছেন, রিভিউ ফাইল করেছেন, সব চেষ্টা করেছেন, এই চেষ্টায় তো আমরা কোনো বাধা দিইনি, তাও তো এরা সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে যুক্তি দিয়ে প্রমাণ করতে পারলেন না। আমরা শুধু চেয়েছি, আমি আইনজীবী হিসেবে আমার যেটুকু মনে হয়েছে, মক্কেলের পরামর্শের বাইরেও বলা যায়, সেটা হচ্ছে যে শিক্ষক নিয়োগ সম্পূর্ণভাবে দুর্নীতি মুক্ত হওয়া উচিত। শিক্ষকরা সমাজ তৈরি করেন, এটা পুলিশ কনস্টেবল বা সরকারি অফিসের কেরানির চাকরি নয়। শিক্ষকতা একটা ভিন্ন মানের, যা সমাজ তৈরি করে। তাদের যদি প্রথম থেকেই তাদের সম্পর্কে প্রশ্ন থেকে যায়, তবে তারা কোন নৈতিকতা নিয়ে ছাত্রদের নীতিবোধ শেখাবেন? স্যার আমার এই প্রসঙ্গে একেবারে শেষ প্রশ্ন আমাকে আরেকবার করতে হচ্ছে, অতীতে অনেকবার করেছি, আমার ধারণা, আমার বিশ্বাস আগামী দিনেও করতে হবে এই প্রশ্ন। যারা, আমি বলছি, যারা উৎকোচ না দিয়ে, যারা অর্থাৎ সরাসরি ভাবে ইচ্ছাকৃতভাবে কোনো দুর্নীতির মাধ্যমে যুক্ত না, মানে চাকরি না পেয়ে এই যারা দুর্নীতির প্রক্রিয়ার শিকার, আমি শিকার হয়েছেন, তারা অনেকে, তারা একটা আশার আলো দেখেছিলেন 10 নম্বরের জন্য, যে ঠিক আছে আমরা এক্ষেত্রে একটা এক্সপেরিয়েন্সের জন্য 10 নম্বর পাবো, তারা অনেকটাই এগিয়ে থাকবেন, তারা এমনটা ভেবেছিলেন। আমার স্যার এখানে দুটো প্রশ্ন আপনি কাইন্ডলি একটু অ্যাড্রেস করবেন, যে এই 10 নম্বর পাওয়ার বিরুদ্ধে কেন আপনি, এবং আমি যতদূর জানি, আপনি ভুল করলে আপনি বলবেন, যে আপনি সুপ্রিম কোর্টকে এই প্রস্তাব দিয়েছিলেন যে 2016 পরীক্ষার্থীদের জন্য একটা ভিন্ন নিয়োগ হোক, নতুনদের জন্য একটা ভিন্ন নিয়োগ হোক, এটা হলো না কেন স্যার? দুটো প্রশ্ন। দেখুন, আমি এই যে প্রস্তাবনা ছিল সেটা হাইকোর্টেও ছিল, সুপ্রিম কোর্টেও ছিল। সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে, পরিষ্কার বলেছেন যে এই পদ, মানে যে পদগুলো চাকরি বাতিল হওয়ার জন্য তৈরি হলো, সেই পদে পুনরায়
নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। আমার বুদ্ধিতে বলে 2016 প্রক্রিয়া চালু করতে হবে। এখন সেটাকে ঘেঁটে দেওয়ার জন্য এগুলো বোঝা উচিত চাকরি প্রার্থীদের। সরকার নতুন বিধি করলেন এবং নতুন শূন্য পদ যুক্ত করলেন এবং নতুন যারা যোগ্যতা অর্জন করেছেন এই সময়ের মধ্যে তাদেরও প্রতিযোগিতার মধ্যে নিয়ে এলেন। তা আমাদের ভারতবর্ষে সংবিধান আছে, এই সংবিধানে কতগুলো নিয়ম নীতি আছে। ভারতবর্ষের সংবিধানকে যদি আমি কোনো বিশেষ সুবিধের কথা ভেবে, বিশেষ অবস্থার কথা ভেবে অগ্রাহ্য করি, তাহলে তো সাংঘাতিক বিপদ হবে দেশের পক্ষে। এখন যারা নতুন পরীক্ষা দিয়েছেন তারা এসে বলছেন যে আমরা তো মেধাভিত্তিক প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত হতে চাই, 10 নম্বর অতিরিক্ত কেন পাবে? যারা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের আদেশে যাদের চাকরি বেআইনি ঘোষিত হয়েছে, ফ্রড অ্যান্ড ভয়েড, এই আইনি ব্যাখ্যা হচ্ছে প্রথম থেকেই নেই। ভয়েড মানে হচ্ছে এটা কখনো ছিল না, শূন্য। হ্যাঁ, তো তাদের কেন অতিরিক্ত সুযোগ দেওয়া হবে? যারা নতুন প্রার্থী তারা তো চাইতেই পারেন, এবং তারা তো আইনের ভাষায় আমাদের যে এটা তো কনস্টিটিউশনাল যে প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি তার বিরুদ্ধে। এই জন্যে আমার এই প্রস্তাব তখন তো রাজ্য সরকার মেনে নিতে পারতেন, রাজ্য সরকার তো তীব্র বিরোধিতা করলেন। 2016 পদ, 2016 পদের ভিত্তিতে 2016 যারা তাদের জন্য রাখো, সেখানে প্রত্যেকেই 10, 25, 30 দিতে পারতেন, কোনো আপত্তি ছিল? প্রত্যেকেই পরিকল্পনা কি ছিল আসলে? পরিকল্পনা এটাও বুঝতে হবে না, এটা না বুঝলে বিপদ। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সুপ্রিম কোর্টের রায় মানি না, কারো চাকরি যাবে না, ABCDE প্ল্যান আছে। হ্যাঁ, এখন সেইটা করতে গেলে তো আরেকটা দুষ্কর্মের পথে যেতে হবে। সেই দুষ্কর্মের পথ ছিল যে অতিরিক্ত 10 নম্বর দিয়ে দেবো, যাদের তোমাদের চাকরি গেছে তারা হ্যান্ডিক্যাপ পেয়ে গেল। মানে একটা নকআউট পর্যায়ের ম্যাচ হচ্ছে যেখানে খেলতে নামছে, একদমকে বলা হয়েছে তুমি অলরেডি 2টো গোল নিয়ে খেলা শুরু করছো। একদম অসাংবিধানিক। আমি তো সওয়াল করতে গিয়ে উদাহরণ দিয়েছি যে আমরা স্কুলে যখন ফ্ল্যাট রেস করতাম, যে একটু দুর্বল তাকে দেখে আমাদের মাস্টারমশাই এগিয়ে দিতেন, যা তুই এগিয়ে যা। একদম একটা সমতার কথা মাথায় রেখে, যে যারা একটু সবল তারা একটু বেশি দৌড়তে পারবে, এটা দুর্বল ওকে এগিয়ে দিলাম। এটা আমাদের কথা ক্ষোভ থাকতো না কোনো। স্যার, একটা জিনিস নিয়ে কনফিউশন অ্যারাইজ করছে যে সুপ্রিম কোর্ট যেমন বলেননি যে নতুন মানে রাজ্য সরকারের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে বা এসএসসির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, সুপ্রিম কোর্ট বলেছিলেন নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে, কিন্তু নতুন নিয়ম করতে হবে, এই কথা সুপ্রিম কোর্ট কোথাও বলেনি। সত্যি বলেন, বলার দরকার হয় না তো, সময়টা বুঝতে হবে। সুপ্রিম কোর্ট যখন বলছেন নিয়োগ প্রক্রিয়া চালু করো, তখন কিন্তু 2016 বিধিটাই আছে, কেন 16 চাকরিটাই গেছে, তখন তো 2025 আসেনি। একদম, মানে যে জিনিস নেই তার উল্লেখ আমি কেন করব? হ্যাঁ ঠিকই। সেক্ষেত্রে স্যার 2016 এবং 2025 আপনি দুটো নিয়োগ, আলাদা নিয়োগ প্রক্রিয়ার কথা মানে একটা নতুনদের একটা পুরনোদের, ফ্রেশার্সদের জন্য একটা, এবং তেমনই আমার বুদ্ধিতে খেটেছিল, সেই কথাই আমি বলেছিলাম। কিন্তু তখন যেদিন আপনি যে প্রস্তাব দিয়েছিলেন আমার মনে আছে, আমি ইন্টারভিউ করেছিলাম আপনার, আমার যুক্তি তখন গ্রহণ করা হয়নি, গ্রহণ করেননি আদালত। আজকে সুপ্রিম কোর্ট শেষ মুহূর্তে বলছেন না ওইসব কিছু আমরা যা বলেছি পরবর্তীকালে একটাও বিবেচ্য নয়। বিবেচ্য হচ্ছে আমরা প্রথম জাজমেন্ট যা দিয়েছি সেখানকার যা নির্দেশ, সেই নির্দেশই বহাল থাকবে। ঘুরে ফিরে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে কোনো কারণে হোক আমার চিন্তা ভাবনার প্রতি সহমত প্রকাশ করেছেন। আমার একেবারে শেষ প্রশ্ন স্যার, অনেকটা সময় আপনি দিয়েছেন, আমার একেবারে শেষ প্রশ্ন যে আপনার ব্যক্তিগতভাবে অনেক গুণাগ্রাহী, আজকে চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র আলোচনা চলছে, আপনি এটা কি করে বললেন? এরকম অসংবেদনশীল মন্তব্য আপনার মুখ থেকে কি করে বেরোলো? তাদের উদ্দেশ্যে আমি না নির্বাচক, না আমি প্রার্থী, আমি আইনের কথাটাই বলেছি, আইন যে কথা বলেছে সেটাই বলেছি। এটা আমি বলতে গিয়ে তো আইনের অন্য ব্যাখ্যা দিতে পারবো না, সেটা আমার রিপিট করতে বলবো একবার স্যার, যারা এই কথাটুকু আলাদা করে শুনছেন, যে আবার বলছি আমি কি ছিল সুপ্রিম কোর্টের রায়ের যে মূল মর্মার্থ সেটাই আমি বলেছি। আমি আবার বলি, সুপ্রিম কোর্ট বলেছেন the entire selection is vitiated by fraud and violation of constitutional principle. তাদের মধ্যে somebody has found to be specifically tainted, তার মানে generally tainted,
একদল স্পেসিফিক্যালি টেন্টেড। আইনের পরিভাষা তাই আমি বলেছি যে যাদের চাকরি বাতিল গেছে সবাই তারা দাগী। দাগী তারা ব্যক্তিগতভাবে না, দাগী তারা পদ্ধতির দাগ তাদের গায়েও লেগে গেছে। মানে কোনো মানুষের কোনো একটি অর্গানে যদি ক্যান্সার হয়, তাহলে সেই অর্গান যদি অন্যান্য অর্গান যদি বলে আমাদের তো হয়নি, তাহলে আমরা কেন, গোটা শরীর কেন দেহত্যাগ করবে, প্রাণ ত্যাগ হ্যাঁ, করবে? এইরকম। তা তো হয় না, গোটা শরীরকেই প্রাণ ত্যাগ করতে হয়, মানে মারা যেতে হয়। আসলে যারা বলছেন, যারা এটা প্রচার করছে, তাদের লক্ষ্য তো অন্য, তাদের লক্ষ্য তো রাজনৈতিক। আবারও বলি। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। অনেক হ্যাঁ।